ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ঘরঘোড়া যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত শাহ। দ্বিতীয় প্রশ্ন, ইসলাম জগতের ধর্মগুরুকে বলা হয় খলিফা। তৃতীয় প্রশ্ন, শ্রী চৈতন্যদেব কোন শাসকের আমলে ভক্তি ধর্ম প্রচার করেন? আলাউদ্দিন হোসেন শাহ। নিম্নলিখিত ঘটনা ও সালগুলি যথাযথ পূরণ করো। প্রথমে আছে 1556 সাল। 1556 সালে কি ঘটনা ঘটেছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ। আর এবার ঘটনা দেওয়া আছে হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছে? 1576। 1529 সালে কোন ঘটনা ঘটেছিল? ঘরঘোড়ার যুদ্ধ। আর বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 সালে। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে। 3-1 দ্বীন-ই ইলাহির প্রবর্তক কে এবং এর মূল বক্তব্য কী ছিল? দ্বীন-ই ইলাহি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, জাপ্তি প্রথা কাকে বলে? উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্ন, কে কত সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে মহাসমুদ্র অতিক্রম করে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। তিনি প্রথম ইউরোপের সঙ্গে ভারতের জলপথের যোগাযোগের পথ আবিষ্কার করেন। চারের প্রশ্ন, মধ্যযুগে ভারতের দুটি শহরের নাম লেখো। দিল্লি আর হচ্ছে আগ্রা। 3-5 পর্তুগিজরা ভারতের কোন দুটি জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? কোচিন আর হচ্ছে কালিকট। 6 নম্বর প্রশ্ন, জিজিয়া কাকে বলে? মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া নামে এক বিশেষ ধরনের কর আদায় করত। এটি ছিল মাথাপিছু এক ধরনের কর। এর বিনিময়ে মুসলমান শাসকরা অমুসলমান ও সম্পত্তি সুরক্ষা প্রদান করতেন। ভারতীয় উপমহাদেশে সিন্ধু প্রদেশে প্রথম আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম জিজিয়া কর চালু করেছিলেন। দিল্লির সুলতানরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করতেন, তবে জিজিয়া কর দিতে হতো না ব্রাহ্মণ, নারী, শিশু, দাস, সন্ন্যাসী, অন্ধ, পঞ্জ, গরিব ও উন্মাদ ব্যক্তিদের। 7 নম্বরের প্রশ্ন আছে, কবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো? কবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো? উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত। 7 নম্বরের প্রশ্ন আছে, হুন্ডি কাকে বলে? তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাবরা এক ধরনের কাগজ চালু করে, একে হুন্ডি বলা হতো। বণিকরা কোনো এক জায়গায় সরাবকে টাকা জমা দিয়ে হুন্ডি কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা ভাঙিয়ে নিত। এর ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। 4 দেওয়া আছে টিকা লেখো। 1 আছে সুলতান রাজিয়া। উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত। 4 দ্বিতীয় প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 তৃতীয় প্রশ্ন, বন্দে গানি চিহল গানি। বন্দে গানি চিহল গানি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, মোগল আমলে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা। মনসবদারি টিকা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন আছে দাক্ষিণাত্য ক্ষত।
দাক্ষিণাত্য ক্ষত বলতে সাধারণত মুঘল সাম্রাজ্যের দুর্বল হয়ে যাওয়াকে বোঝানো হয়, বিশেষ করে সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে। ঔরঙ্গজেব দীর্ঘকাল ধরে দাক্ষিণাত্যের রাজ্যগুলো জয় করার জন্য যুদ্ধ চালিয়ে যান। এই যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যের অনেক সম্পদ ও শক্তি ক্ষয় হয়। দাক্ষিণাত্যের যুদ্ধগুলো ছিল অত্যন্ত ব্যয়বহুল। মুঘলদের নিয়মিতভাবে সৈন্য সরবরাহ করতে হতো এবং দুর্গম অঞ্চলে যুদ্ধ করার জন্য রসদ পাঠানো কঠিন ছিল। এই যুদ্ধের কারণে মুঘল কোষাগার শূন্য হয়ে গিয়েছিল। অর্থনৈতিক চাপের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও দেখা দেয়। অনেক স্থানীয় শাসক এবং জমিদার মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য আরও দুর্বল হয়ে পড়ে। তার উত্তরাধিকারীরা সাম্রাজ্যকে ধরে রাখতে ব্যর্থ হন। দাক্ষিণাত্য মুঘল সাম্রাজ্যের পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়। সুতরাং দাক্ষিণাত্য ক্ষত হল ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, যা মুঘল সাম্রাজ্যের দুর্বলতার কারণ ছিল। 6 নম্বরের প্রশ্ন, আকবরের রাজপুত নীতির বিশেষত্ব। এখান থেকে এই পর্যন্ত। মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা তার ফলাফল ব্যক্ত করো। তাকে খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসম্মত সে বিষয়ে নিজের মতামত দাও। মোহাম্মদ বিন তুগলকের দুটি পরিকল্পনা তার ফলাফল। একে আছে রাজধানী স্থানান্তর। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন, যার নাম দেন দৌলতাবাদ। এর কারণ ছিল দেবগিরি সাম্রাজ্যের কেন্দ্রে অবস্থিত এবং মঙ্গল আক্রমণ থেকে নিরাপদ। ফলাফল, এই পরিকল্পনা ব্যর্থ হয় কারণ দেবগিরিতে প্রশাসনিক অসুবিধা দেখা দেয় এবং উত্তর ভারত থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক মানুষ মারা যান এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর আছে টোকেন মুদ্রা। তিনি রূপার অভাবের কারণে তামার মুদ্রা চালু করেন, যার মূল্য রূপার মুদ্রা সমান ছিল। ফলাফল, এই পরিকল্পনা ব্যর্থ হয় কারণ জাল মুদ্রা তৈরি করা সহজ ছিল এবং বাজারে তামার মুদ্রা সরবরাহ বেড়ে যায়, ফলে মুদ্রার মূল্য কমে যায়। তাকে খামখেয়ালি রাজা বলা যুক্তিসম্মত কারণ তার অনেক সিদ্ধান্ত বাস্তবতা বর্জিত ছিল এবং জনগণের জন্য কষ্টকর ছিল। দ্বিতীয় প্রশ্ন, দিল্লিতে জলের অভাব দূর করতে দিল্লির সুলতানি শাসকরা কী কী পদক্ষেপ নিয়েছিলেন? বর্তমান সময়ে চারিদিকে যেভাবে জলের অপচয় হচ্ছে তা দূর করতে কী কী করা উচিত বলে তুমি মনে করো? দিল্লির সুলতানি শাসকরা জলের অভাব দূর করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ হলো যেমন হৌজ নির্মাণ। সুলতানি শাসকরা বিভিন্ন জলাধার নির্মাণ করেছিলেন। এগুলি বৃষ্টির জল সংরক্ষণে সাহায্য করত এবং শহরের মানুষের জলের চাহিদা মেটাত। উদাহরণস্বরূপ ইলতুৎমিশ হৌজ-ই সুলতানি নামক একটি বিশাল জলাধারা তৈরি করেছিলেন। 2 নম্বর পয়েন্ট আছে খাল খনন। জলের সরবরাহ নিশ্চিত করার জন্য খাল খনন করা হয়েছিল। এই খালগুলি নদী বা অন্য কোনো জলাশয় থেকে জল শহরে নিয়ে আসত। ফিরোজ শাহ তুগলক বেশ কয়েকটি খাল খনন করেছিলেন যা জলসেচের জন্য ব্যবহৃত হতো। 3 নম্বর আছে কুয়া খনন। শহরের বিভিন্ন স্থানে কুয়া খনন করা হয়েছিল যাতে মানুষ সহজে জল পেতে পারে। বর্তমানে দিল্লির জলের অভাব দূর করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া উচিত। কুয়া খনন আচ্ছা, তো বলে দিচ্ছি, তুই যদি ভুল হয় তাহলে ওটা করে অ্যাড করে দিবি। 3 নম্বর আছে কুয়ো খনন। শহরের বিভিন্ন স্থানে কুয়ো খনন করা হয়েছিল যাতে মানুষ সহজে জল পেতে পারে। বর্তমানে দিল্লির জলের অভাব দূর করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া উচিত। একের পয়েন্ট হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ। বৃষ্টির জল সংরক্ষণের জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করা উচিত। প্রতিটি বাড়িতে এবং অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। 2 নম্বর আছে জলাধার পুনরুদ্ধার। পুরনো জলাধারগুলি পুনরুদ্ধার করে সেগুলির জল ধারণ ক্ষমতা বাড়ানো উচিত। 3 নম্বর পয়েন্ট নদীর জল পরিশোধন। যমুনা নদীর জল পরিশোধন করে ব্যবহারযোগ্য করে তোলার ব্যবস্থা করা উচিত। 4 নম্বর আছে কৃত্রিম জলাধার তৈরি। নতুন কৃত্রিম জলাধার তৈরি করে জলের সরবরাহ বাড়ানো যেতে পারে। সুতরাং দিল্লির জলের অভাব দূর করতে সুলতানি শাসকরা জলাধার ও খাল খনন করেছিলেন এবং বর্তমান বৃষ্টির জল সংরক্ষণ, জলাধার পুনরুদ্ধার ও জলের অপচয় রোধের মতো পদক্ষেপ নেওয়া উচিত। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এবং কোথায় এই রাজ্যটি গড়ে ওঠে? পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হরিহর ও তার ভাই বুক্কো। এই রাজ্যটি বর্তমান কর্ণাটক রাজ্যের হাম্পি নামক স্থানে গড়ে উঠেছিল।
যা তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা। বিজয়নগর সাম্রাজ্য তার স্থাপত্য, সংস্কৃতি এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিখ্যাত ছিল। পর্যটকেরা এই সাম্রাজ্যের বিশাল দুর্গ, মন্দির এবং প্রাসাদ দেখে মুগ্ধ হতেন। সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর ছিল একটি সুন্দর এবং সুপরিকল্পিত শহর। এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করত। সাম্রাজ্যের শাসকদের শিল্প ও সাহিত্যের প্রতি বিশেষ আগ্রহ ছিল। সুতরাং বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর বুক্ক এবং পর্যটকদের চোখে এই সাম্রাজ্য ছিল স্থাপত্য, সংস্কৃতি ও অর্থনৈতিক সমৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত।